দর্শক স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দর্শক বাংলাদেশ লাইভে শুরুতে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। সহকর্মী সজল দাস আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। সজল, আশা করছি শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই, রাস্তাঘাটের সংস্কার কাজ বা মেরামত কাজ চলায় নানাভাবে আসলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কি চিত্র দেখছেন চট্টগ্রামের যে সড়কটিতে আপনি দাঁড়িয়ে আছেন? আসিফ, আপনাকে ধন্যবাদ। আসিফ, এই মুহূর্তে ধুলার রাজত্বে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের আগ্রাবাদ কানেক্টিং অ্যাক্সেস রোড, যেটি গত প্রায় ১.৫ বছর যাবৎ নির্মাণাধীন অবস্থায় রয়েছে। চট্টগ্রামের মানুষের, বিশেষ করে আগ্রাবাদ, হালিশহর, বড়পোল সহ এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তাদের অত্যন্ত ভোগান্তির একটি সড়ক। আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাক্সেস রোডটি গত 2017 সালের ডিসেম্বরে নির্মাণ শুরু হয় এবং 2019 সালের মে মাস নাগাদ এই নির্মাণ প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি যে যতদূর কাজ হয়েছে তাতে করে মে মাসের মধ্যে, অর্থাৎ যথার্থ সময়ে এই সড়কটির নির্মাণ কাজ শেষ হবে কি না সেটি নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। একটি বিষয় আসিফ, এই রোডটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোড। চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোডের সাথে এই রোডটি সরাসরি সংযুক্ত এবং এছাড়া আগ্রাবাদ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ একটি এলাকা, যেখানে জনবসতি রয়েছে বড় ধরনের। হালিশহর, বড়পোল সহ এই পুরো এলাকার মানুষ কিন্তু এই রোডটি ব্যবহার করেন এবং এই রোডটি দীর্ঘদিন মানুষ ভোগান্তি সহ্য করেছেন। মানুষ যেটি বলছেন যে এই রোডে বৃষ্টির সময় কিংবা জোয়ারের পানিতে কোমর সমান পানি ওঠে, বিশেষ করে যখন বর্ষা মৌসুম থাকে। সেই কারণে এই রোডটি অনেক সময় নষ্ট হয়েছে এবং এরপরেই কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা চট্টগ্রামের যারা দায়িত্বে রয়েছেন সিটি কর্পোরেশনের, তারা এই রোডটিকে উঁচু করে ভালোভাবে করার একটি প্রকল্প হাতে নেয় এবং জাইকার অর্থায়নে মূলত প্রকল্পটি শুরু হয়। এই রোডটিকে উঁচু করা হয়েছে, এর পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু একটি পরিকল্পিত রোড করা হচ্ছে বলে চট্টগ্রামের যে উন্নয়ন কর্তৃপক্ষের মানুষরা রয়েছেন তারা বলছেন। এখানকার সাধারণ মানুষ কিন্তু বড় ধরনের সমস্যায় রয়েছেন, বিশেষ করে এই অতিরিক্ত ধুলার কারণে শ্বাসকষ্টের যে সমস্যা কিংবা বায়ুবাহিত যে রোগের সমস্যা, এগুলো কিন্তু তারা ভোগ করছেন। আপনি তো এখানেই থাকেন, কি অবস্থা এই রোডের, কি অবস্থা কিংবা কতদিন ধরে কাজ চলছে? এই রোডে প্রায় 1.5 বছর পর্যন্ত কাজ চলতেছে, কিন্তু কাজের গতি যে একদম মন্থর। এই মন্থর গতির জন্য আমরা বড় রকমের দুর্ভোগ পাইতেছে। বর্ষার মৌসুমে হাঁটা যায় না, এক কোমর পর্যন্ত পানি থাকে। আর এখন শুকনো মশা দুলবাড়ি নাক ঢুকায় ধুলায় অনেক সমস্যা, অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টির সময় এই রাস্তার অবস্থা কি থাকে? বৃষ্টির সময় রাস্তা দিয়ে হাঁটা যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলের ছাত্ররা বহুত ভোগান্তি শেষ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন আসিফ, সাধারণ মানুষ যারা সবারই কিন্তু একই ধরনের অভিযোগ। সবাই বলছেন যে এই ধুলার রাজত্বে তারা বসবাস করছেন এবং আশেপাশের প্রত্যেকটা বাড়িঘরেও আমি একই অবস্থা দেখছি। দীর্ঘদিন ধরে ধুলার মধ্যে থাকার কারণে একটা ধুলার প্রলেপ পড়ে গেছে। এখন তাদের একটি বিষয়, তাদের দাবি যে 2019 সালের মে মাসের মধ্যে যে সড়কের কাজটি শেষ হওয়ার কথা, আমি তাদের এখানকার যারা কর্তব্যরত রয়েছেন, সিটি কর্পোরেশনের কর্তব্যরতরা বলছেন যে 2019 সালের মে মাসের মধ্যে তারা কাজটা শেষ করার চেষ্টা করছেন, অর্থাৎ যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে। কিন্তু সেই সময়ের মধ্যে কতটুকু শেষ হবে কি না আদৌ, এই বিষয়টি নিয়ে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা এই রোডটি নিয়মিত ব্যবহার করেন, তারা কিন্তু একটু সন্দিহান এবং তারা বলছেন যে গত প্রায় 1.5-2 বছর ধরে এই রোডটির কাজ চলছে। এই পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে এই রোডার, সেই অগ্রগতি কিন্তু খুব একটি চোখে পড়ার মতো নয় কিংবা তারা আশ্বস্ত হতে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশের অবস্থা, আশেপাশের এই রোডের আশেপাশে যে বাড়িঘর রয়েছে কিংবা দোকানপাট রয়েছে, যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তারা সবাই কিন্তু খুব একটি কষ্টের মধ্যে রয়েছেন, বিশেষ করে ধুলার কারণে এবং বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে কিন্তু কোমর সমান পানি হয়, এমন একটি অভিযোগ এখানকার সাধারণ মানুষ করছেন। নৌকা চলাচল করার মতো অবস্থা হয়, যে কারণেই মূলত এই রোডটি উন্নয়নের একটি পদক্ষেপ নেওয়া হয় কিন্তু 2017 সালের ডিসেম্বরে। কিন্তু 2018 গেছে, 2019-এর ফেব্রুয়ারি চলছে, মে মাসের মধ্যে এই রাস্তাটির কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কাজ হয়েছে, এটিও ঠিক আসিফ, যথেষ্ট কাজ হয়েছে, কিন্তু কাজের যে গতি সেটি নিয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষ খুব একটা সন্তুষ্ট নয় এবং তারা বলছেন যে খুব একটি ভোগান্তি সহ্য করতে হচ্ছে। আমি আরও কয়েকজন মানুষের সাথে একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলি ভাই। এই রোডের কাজ তো অনেক দিন ধরেই চলছে, কি মনে হয় যে ভোগান্তি আপনারা সহ্য করছেন, তারপরে সঠিক সময়ে কাজটা শেষ হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আসলে সঠিক সময় যেভাবে কাজ হচ্ছে এভাবে তো মনে হচ্ছে না সঠিক সময় হবে, কিন্তু সামনে বর্ষার দিন, এই বর্ষা হলে এখানে হাঁটুর সময় পানি থাকবে। এই বর্ষার জন্য অনেকে মানুষের চলাফেরা, গাড়ি চলাফেরা, মানুষের
ওই স্কুলে যাওয়া আসা ছাত্রছাত্রীদের অনেক প্রবলেম হবে। তো এই আসলে বৃষ্টি আসার আগে যদি কাজটা দ্রুতভাবে শেষ করতো, সাধারণ পাবলিকের জন্য এটা খুব ভালো হতো এবং সবার জন্য একটু ভালো হতো। কাজটা যদি একটু দৃষ্টিভঙ্গি দেয় যে কাজটা ভালোভাবে হয়, তাড়াতাড়ি দ্রুতভাবে হয়, তাহলে সবার জন্য ভালো হবে। কারণ এই বিষয়ে আপনারা তো অবশ্যই সিটি কর্পোরেশনের সাথেও কথা বলেছেন, তারা কি বলছে যে সঠিক সময় শেষ হবে এই আশ্বাস দিচ্ছে তারা? এখন তো আমরা শুনছি যে এটা আগামী 2-3 মাসের মধ্যে নাকি কমপ্লিট হয়ে যাবে, একটা সবাই তো শোনা যাচ্ছে, কিন্তু পারফেক্টলি ভাবে ওরকম কিন্তু সাময়িক যে সমস্যা হচ্ছে এটা আপনারা মেনে নিচ্ছেন কিনা উন্নয়নের খাতিরে? সামরিক সমস্যা হচ্ছে, যেহেতু উন্নয়ন হচ্ছে, এটার জন্য একটু দুর্ভোগ তো আমাদের কষ্ট করতেই হবে। মেনে নিচ্ছেন আপনারা এই বিষয়টি? সাধারণ মানুষ কিন্তু সাময়িক দুর্ভোগ মেনে নিচ্ছেন, কিন্তু তারা যেটি দাবি করছেন যে 2019 সালের মে মাসের মধ্যে এই সড়কের কাজটি শেষ হওয়ার কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক। সে কারণে তারা বলছেন যে সময় বেঁধে দেওয়া রয়েছে সেই সময়ে যেন এই সড়কের কাজটি শেষ হয়, যাতে করে এই দুর্ভোগ আরও না বাড়ে, কাজের সময় আরও না বাড়ে, প্রকল্প ব্যয় আরও না বাড়ে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড থেকে সব শেষ। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী সজল দাস যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। দর্শক, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মানুষের জীবনযাপন এবং তাদের সমস্যা সংকট ভিন্ন ভিন্ন ধরনের। রাজধানীর গুলশান বনানী এই অঞ্চলের মানুষের জীবনযাপন এক ধরনের, আবার পুরান ঢাকার বা এর আশেপাশের এলাকার মানুষের জীবনযাপন আবার আরেক ধরনের। আমরা একটু সেই অঞ্চলের মানুষের সমস্যা সংকট বা বিভিন্ন বিষয়ে জানতে চাই। সহকর্মী ফখরুল ইসলাম শুরিটোলা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। ফখরুল, আশা করছি শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানতে চাই এই শুরিটোলার মানুষের জীবনযাপন চিত্র কেমন দেখছেন? আমি দেখতে পাচ্ছি আপনি একটি সরু গলির সামনে দাঁড়িয়ে আছেন। এই বাস্তবতা কি শুরিটোলার আশেপাশের বা শুরিটোলার সব জায়গায় এমন অবস্থা? আসিফ, আমরা আসলে সকালে নাজিরা বাজারের যে গলিগুলো দেখিয়েছি, আমরা চকবাজার এবং নিমতলির ঘটনা দেখেছি এবং সেখানে যে ভয়াবহভাবে কত মানুষ মারা গেছে, কিন্তু এইসব গলিগুলো কিন্তু আরও বেশি ভয়ঙ্কর এবং আরও বেশি ঝুঁকিপূর্ণ। এইসব গলিতে একটি মানুষ গেলে আসলে আরেকটি মানুষ যাতায়াতের কোনো সুযোগ নেই। আপনি দেখে থাকবেন গলির মধ্যে কিন্তু দোকান এবং এখানে বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। হাজার হাজার মানুষ এই গলিগুলোই হচ্ছে তাদের যাতায়াতের প্রধান রাস্তা এবং এখান দিয়ে আসলে গাড়ি চলাচল তো একেবারেই সম্ভব নয়। তার মধ্যে আবার কিন্তু বিভিন্ন গোডাউন তৈরি করা হয়েছে। আপনি জানেন যে পুরনো ঢাকা অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে এবং এই যে জুতার র মেটেরিয়ালসের যেসব গোডাউনগুলো, সেগুলো কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে, যেগুলো কিন্তু অনেক ঝুঁকি রয়েছে অগ্নিকাণ্ডের জন্য এবং একেবারে যত্রতত্রভাবে গড়ে তোলা হয়েছে পরিকল্পনাবিহীনভাবে। এবং আপনাকে যে বিষয়টি বলতে চাই যে এখানকার মানুষ যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই মুরব্বী। এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলি। আপনারা নিশ্চয়ই এখানকার বাসিন্দা। এই যে এই এলাকাটা এত সরু গলি, এখানকার আসলে আপনার যাতায়াতে কষ্ট হয় কিনা? এটা তো ঢাকা 400 বছর পুরনো একটা শহর, তো তখন থেকেই এটা এরকমভাবেই হয়ে উঠছে আর আমরা হ্যাবিচুয়েটেড। না, একটা বিষয়, আপনাদের কোনো জীবনের ঝুঁকি আছে কিনা, কি মনে হয় আপনার? এখানে জীবনের ঝুঁকি আছে, যেমন আগুন লাগলে বা ভূমিকম্প হলে জীবনের ঝুঁকি তো একটা থাকেই। তার মধ্যে গোডাউন, এখানে তো আবাসিক এলাকায় এভাবে গোডাউন ভাড়া দেওয়ার তো নিয়ম নেই আসলে, এটা কি মনে হচ্ছে? তো এখন বিজনেস থাকতে হলে তো গোডাউন থাকতে হবে। এটা তো বিজনেস, আবাসিক এলাকা তো নিশ্চয়ই কোনো বিজনেস থাকা উচিত নয়, এ ধরনের নিয়ম রয়েছে। এটা এখন তো এটা কর্তৃপক্ষের দায়িত্ব। ধন্যবাদ। আসলে এখানকার এরকম অসংখ্য গলি রয়েছে পুরনো ঢাকায়, যেগুলো একেবারেই ঝুঁকিপূর্ণ। কতটা ঝুঁকিতে মানুষ রয়েছে সেটা এখানে লক্ষ লক্ষ মানুষ এই পুরনো ঢাকা অবস্থান করছে, যারা এই ধরনের ঝুঁকি নিয়ে তারা বসবাস করছে। আমরা ঢাকা যে কতটা বসবাসের উপযোগী, এই পুরনো ঢাকা ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার যে পুরনো এলাকা এটি, এবং এখানে কিন্তু অসংখ্য 100 বছরেরও অধিক পুরনো ভবন রয়েছে, যেগুলো এখনও অবস্থান করছে রাজুকের চোখে। আপনাকে যদি বলি যে 0 পয়েন্ট থেকে একেবারে 100 থেকে 200 গজের মধ্যে কিন্তু এই এলাকাগুলো, এবং এখানে কিন্তু এইভাবে কিন্তু মানুষ অবস্থান করছে। মানুষের আসলে আপনি দেখে থাকবেন যে বৈদ্যুতিক যে লাইনগুলো, সেগুলো কিন্তু খুব ঝুঁকির মধ্য দিয়ে এখানকার বাড়িঘর, আপনি প্রতিটি বাড়ির রাস্তায় কিন্তু একেবারে ঝুঁকির মধ্যে, এবং সরু গলি দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়। কোনো ধরনের সুযোগ সুবিধা, নগর সুবিধা যেভাবে থাকা উচিত উন্নত বিশ্বে আধুনিক সভ্য সমাজে আসলে যেভাবে থাকার কথা, একটি বাড়ির আশপাশে পর্যাপ্ত জায়গা থাকার কথা, সেটি তো নেই, এবং শিশুদের খেলার জায়গা কোনো কিছুই নেই আসলে এইসব এলাকাগুলোতে। তো এখন পর্যন্ত এই ছিল, আমরা অন্য খবরে অন্য কোথাও নিয়ে যাব আপনাদেরকে। এখন পর্যন্ত এই ছিল পুরনো ঢাকা এলাকার বসবাসের সার্বিক পরিস্থিতি। আসিফ।
ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, পুরান ঢাকার সুরিটোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। পুরান ঢাকার সুরিটোলার মানুষের জীবনযাপনের চিত্র জানাচ্ছিলেন তিনি। বাংলাদেশ লাইভের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। দর্শক, বাংলাদেশ লাইভে আমরা এ পর্যায়ে যাব লালমনিরহাটে। সহকর্মী রেজাউল করিম মানিক সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। মানিক, একটু আপনার কাছ থেকে উপজেলা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। লালমনিরহাটে প্রার্থী ভোটার কারা কি বলছেন? মানিক, আশা করছি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আসিফ, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে যে বিষয়টি আপনাকে মাধ্যম দর্শকদের জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে লালমনিরহাটের 5টি উপজেলায় জমে উঠেছে নির্বাচনী উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটাররা চাচ্ছেন যোগ্য প্রার্থীকে ভোট দিতে এবং প্রার্থীরাও চাইছেন যে দিচ্ছেন ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি। একজন ভোটারের সাথে কথা বলতে চাই, আসলে কেমন প্রার্থীকে আমরা ভোট দিতে চাই? জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, নৌকার প্রতীক নৌকা পার্টি ভোলা। আমি নৌকার পক্ষে আছি, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। ধন্যবাদ আপনাকে। আসলে প্রার্থীরা, আসলে আপনি আসিফ শুনছিলেন যে ভোটাররা চাইছেন যে শেখ হাসিনার নৌকা প্রতীকে তারা ভোট দিতে চান। আরেকজন প্রার্থীর সাথে সরাসরি কথা বলতে চাই আমরা। আসলে প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো, নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী রয়েছেন, তার সাথে কথা বলতে চাই। আসলে আপনি বিভিন্ন ভোটারের কাছে যাচ্ছেন, কেমন প্রতিশ্রুতি মানে সারা পাচ্ছেন আপনি? আমি সারা পাচ্ছি, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতীক দিছে, যার কারণে নেত্রীর যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যেসব আমাদের কার্যক্রম আছে সেই সব জন্য এটা মারাত্মক ব্যাপক সাড়া পড়ছে। জনগণের কাছে কি প্রতিশ্রুতি রয়েছে আপনার? আমার জনগণের, আমি সততার সাথে গত উপজেলা চেয়ারম্যান যখন ছিলাম তখন আমি ন্যায় সততার সাথে কাজ করেছি এবং আগামী দিনে যে আমাদের যেটা উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এবং বিশেষ করে মাদক, দুর্নীতি, সন্ত্রাস, এটা আমরা জিরো টলারেন্সে। ধন্যবাদ আপনাকে। আসিফ শুনছিলেন আপনি একজন প্রার্থীর কথা, উনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী। এই ছিল আসিফ লালমনিরহাট থেকে সর্বশেষ আমার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রেজাউল করিম মানিক যুক্ত ছিলেন লালমনিরহাট থেকে। আমরা এবার একটু বরিশাল যেতে চাই। সহকর্মী রাহাত খান সরাসরি যুক্ত হবেন আমাদের সঙ্গে। রাহাত, আশা করছি শুনতে পাচ্ছেন। আপনার যেটি ভবনটি দেখতে পাচ্ছি এটি একটি প্রাইমারি স্কুলের ভবন। এটি দুর্দশার পরিত্যক্ত হওয়ার কারণে বা সংস্কার কাজ না হওয়ার কারণে আসলে এই স্কুলের শিক্ষার্থীরা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাহাত, আশা করছি শুনছেন আপনি আমাকে। আপনি যেমনটি বলছিলেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুরবস্থা। আমরা জানি যে সারা দেশে আসলে সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কিন্তু নানা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু একটি বিষয় বরিশাল নগরীর 7 নম্বর ওয়ার্ড অর্থাৎ নাজিরের পোল এলাকার 79 নম্বর কালীবাড়ি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটির আসলে কি দুরবস্থা রয়েছে সেটি আসলে আপনাদেরকে ভিতরের চিত্র না দেখালে বোঝানো সম্ভব নয়। আমরা একটু স্কুলের ভিতরে প্রবেশ করছি। আপনি দেখছেন যে
টোটাল মানে পুরো স্কুলে মাত্র একটি মাত্র শ্রেণীকক্ষ, এই একটি শ্রেণীকক্ষে কিন্তু 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। শিক্ষকরা পাশাপাশি দাঁড়িয়ে শিক্ষার্থীদের এখানে ক্লাস নিয়ে থাকেন। আমরা একটু এখানে শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে কথা বলি যে এরকম একটি পরিবেশে আসলে কি করে এখানে সম্ভব হয়। আপনি একটু আমাকে বলবেন যে আপনার স্কুলের তোমাদের আসলে এখানে কোনো সমস্যা আছে স্কুলে? হ্যাঁ আছে, খেলার মাঠ নিয়ে একটি সুন্দর স্কুল করতে চাই আমরা। এখানে আমাদের বন্ধু বান্ধবরা এসে ক্লাস 3-1-এ উঠলে চলে যায়। আমরা এরপর সব স্কুলে সুন্দর একটি স্কুল করতে চাই। আমাদের এখানে বৃষ্টি পড়লে গন্ধ আসে, তারপর মশা কামড়ায়, বিদ্যুৎ চলে গেলে এখানে অন্ধকার হয়, মশা কামড়ায়। তারপর এখানে এত পরিবেশ খারাপ যে এখানে এরা আসে না, যে আমাদের বান্ধবীরা চলে যায়, এক শ্রেণীতে ওঠে তারপর চলে যায় অন্য স্কুলে। আমরা খেলতে পারি না, আমাদের একটা খেলার মাঠ চাই, আমাদের এই স্কুলের উন্নতি চাই আমরা। ধন্যবাদ তোমাকে। আমরা একটু কথা বলবো এখানকার একজন শিক্ষিকা আপনার সাথে। আসলে শিক্ষার্থীরা নানা সমস্যার কথা বলছিল, আসলে আপনারা একটু বলবেন যে আসলে মোটা দাগে কি সমস্যা রয়েছে এখানে? আসলে ভবনটা নাই, এই জন্যই সমস্যা। বাচ্চারা চায় সুন্দর পরিবেশ, ওরা এসে পড়ে ভালো পরিবেশ পায় না, এই জন্যই ওরা মূলত আসতে চাচ্ছে না। আইসা যখন দেখে যে ওর সঙ্গী নাই তখনই ওরা আবার চলে যায়। আপনার স্কুলে কয়জন শিক্ষক শিক্ষার্থী এবং রয়েছে, আসলে কি অবস্থা একটু আমাদেরকে বলবেন? প্রধান শিক্ষকের সাথে কথা বলছি। জি, আসসালামু আলাইকুম। আমরা আছি এখানে 4 জন শিক্ষক আর আমাদের শিক্ষার্থী সংখ্যা হলো 15। এখানে বাচ্চারা এসে ওদের আর ভালো লাগে না। ওরা আশেপাশে দেখে সব সুন্দর স্কুল, সাজানো গোছানো ক্লাসরুম, তো ওরা দেখে যে ওদের ভাঙা ভবন, এখানে বৃষ্টিতে পানি পড়ে, পানি ওঠে এবং পানির মধ্যে সাপও দেখা যায়। এখানে একটা ভিতরে একটা হ্যাঁ, তার মধ্যে ক্লাস চলে, টিচাররা আমরা বসে থাকলেও স্যান্ডেল ভেসে চলে যায়। সমস্যার সমাধান হচ্ছে না কেন? এটাই আমরা তো আমাদের সবসময় কর্তৃপক্ষকে জানাই, তারাও জানেন, কিন্তু আসলে এর বাইরে আর বলতে পারবো না আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনি শুনছিলেন যে বরিশাল নগরের 79 নম্বর কালীবাড়ি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কি অবস্থা। আসলে এই স্কুলটি 1848 সালে প্রতিষ্ঠিত। 171 বছর বয়সের এই স্কুলটি কিন্তু আসলে নিজেই আসলে মানে একদম বয়সের ভারে নুজ হয়ে গেছে। এখন সরকারি কর্তৃপক্ষ যদি অনতিবিলম্বে স্কুলটির দিকে দৃষ্টি না দেয়, এটির আসলে এখানে আর শিক্ষার্থীরা পড়ালেখার মতো পরিবেশ কিন্তু আর নাই, সেটি কিন্তু এখানকার শিক্ষকরা বলছিলেন। তো তারা আশা করছেন যে সরকার বাহাদুর এই স্কুলটির দিকে দৃষ্টি। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুরবস্থার চিত্র, অবকাঠামোগত সমস্যা সহ বিভিন্ন সমস্যায় আসলে এই স্কুলটি জর্জরিত। আশা করছি যথেষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। আর এই ছিল বাংলাদেশ লাইভের আজকের আয়োজন। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।